আয়তঘনকের একটা সব থেকে ভালো উদাহরণ আমি যদি বলতে চাই, সেটা হচ্ছে বাড়ি তৈরির সময় তোমরা যে ইট দেখেছো সেই ইট, অথবা এখন যে মোবাইলটা দিয়ে তুমি ভিডিও দেখছো সেই মোবাইলের হচ্ছে বক্স। তাহলে মোবাইলের বক্স অথবা ইটের মতো দেখতে যে সমস্ত ঘনবস্তু, সেগুলোকেই আমরা বলবো আয়তঘন। এই আয়তঘনর অন্য একটা নাম আছে যেটাকে আমরা বলবো সমকোণী চৌপল। তাহলে সমকোণী চৌপলও যা, আর আয়তঘনও তা। তাহলে এই আয়তঘনকের অঙ্কগুলো করার জন্য আগে কিছু সূত্র এবং বেসিক কিছু জিনিস তোমাদের জানতে হবে। তাহলে আগে থিওরি পার্টটা ভালো করে বুঝে নাও, তারপর আমরা অঙ্কগুলো শুরু করব। এখানে এই ছবিটার দিকে ভালো করে দেখো। এই ছবিটা হচ্ছে একটা আয়তঘন বা সমকোণী চৌপলের একটা ছবি। এই ছবিতে দেখো তিনটা জিনিস আছে, একটা হচ্ছে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আর উচ্চতা আছে। তাহলে একটা ইঁটকে তুমি যদি কল্পনা করো, তার দেখবে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই আছে। ওই জন্যে একটা সমকোণী চৌপলের মাত্রা হচ্ছে 3। তাহলে এইগুলোকে আমরা সব মাত্রা বলবো, মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই আছে, ওই জন্য মাত্রা হচ্ছে 3। যার দৈর্ঘ্য আর প্রস্থ থাকবে তার মাত্রা হচ্ছে 2, যার কোনোটাই থাকবে নি তার মাত্রা হচ্ছে 0। এরপর এই সমকোণী চৌপল বা আয়তঘনকের কটা ধার আছে দেখো, মানে একটা ইঁটের কটা ধার, এখানে দেখো এগুলোকে বলা হচ্ছে ধার। তাহলে এই ধারগুলা টোটাল দেখো 12টা আছে। উপরের দিকটা দেখো 4টা, নিচের দিকে দেখো 4টা, 4 আর 4 8, 9, 10, আর এই পাশে 2টা। টোটাল দেখো 12টা ধার আছে। তাহলে একটা সমকোণী চৌপল বা আয়তঘনকের 12টি ধার থাকে, মনে রাখবে। আর এই ধারগুলো যেখানে মিলিত হয়েছে সেগুলোকে আমরা বলবো শীর্ষবিন্দু। আর এই ধারগুলা যেখানে মিলিত হয়েছে সেটাকে আমরা বলবো শীর্ষবিন্দু। মানে এই যে অংশগুলো দেখতে পাচ্ছ, এই কোণগুলা, এগুলোকে আমরা বলবো শীর্ষবিন্দু। তাহলে কটি শীর্ষবিন্দু আছে দেখো, এখানে 4টা আছে, আর নিচের দিকে দেখো 4টা আছে। টোটাল হচ্ছে 8টা শীর্ষবিন্দু। তাহলে আমরা যা যা বলে এলাম, একটা সমকোণী চৌপল বা আয়তঘনকের মাত্রা হচ্ছে 3, ধার সংখ্যা মোট 12টা, এবং শীর্ষবিন্দুর সংখ্যা হচ্ছে 8টা। এরপর সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা জানতে হবে। দেখো একটা সমকোণী চৌপল বা আয়তঘনকের মোট 6টা তল থাকে, উপর আর নিচ 2টা তল, এই সাইড আর এই সাইড 2টা তল, 4টা, আর সামনের দিকের একটা আর পিছনের দিকের একটা, মোট 6টা তল আছে। এই 6টা তলের ক্ষেত্রফলকে আমরা যদি যোগ করে দিই, তাহলেই সমগ্র তলের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে কিভাবে আসছে দেখো সমগ্র তলের ক্ষেত্রফলটা। প্রথমেই এইটা হচ্ছে দৈর্ঘ্য, এইটা প্রস্থ, আর এটা হচ্ছে উচ্চতা। তাহলে আমি একটু লিখে রাখছি, দেখো এইটি হচ্ছে দৈর্ঘ্য, এইটা হচ্ছে প্রস্থ, আর এই অংশটাকে আমরা উচ্চতা ধরছি। তাহলে 6টা তলের ক্ষেত্রফল আমরা বার করব। এখানে দেখো নিচের দিকের যে তলটা আছে এইটার ক্ষেত্রফল কত হবে। তাহলে নিচের দিকের যে তলটা আছে দেখতে দেখো একটা আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ জানা আছে, তাহলে ক্ষেত্রফল হয়ে যায় কত, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে এখানে আমি লিখছি দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এই নিচের দিকের তলটার ক্ষেত্রফলও যা, আর এই উপরের দিকের তলটার ক্ষেত্রফলও একই, মানে নিচটাও যা আর উপরটাও তা, ওই জন্যে দুবার করে আসবে। তাহলে 2 আমি লিখে দিচ্ছি। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য গুণিত প্রস্থ, যেহেতু দুবার আসছে ওই জন্য আমি 2 গুণ করে দিয়েছি, প্লাস। এরপর এই দুটা সাইড কিন্তু একই, মানে একটা সাইড আমরা বার করে তাকে 2 দিয়ে গুণ করে দেবো। এই সাইডটাও দেখো একটা আয়তক্ষেত্র, তার জন্যে এইটা হচ্ছে উচ্চতা আর এইটা হচ্ছে প্রস্থ। তাহলে প্রস্থর সঙ্গে উচ্চতা গুণ করে দিলেই আমরা কি পাবো, এটার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে 2 ইন্টু প্রস্থ গুণিত উচ্চতা, প্লাস আরেকটা আছে দেখো সামনের দিকের অংশ আর পিছনের দিকের একটা অংশ, এই দুটো তল আছে। তাহলে একটা তল বার করে 2 দিয়ে গুণ করব। তাহলে এই অংশটার ক্ষেত্রফল কত হয়ে যাবে, দেখো এইটা হচ্ছে দৈর্ঘ্য আর এইটি হচ্ছে উচ্চতা। তাহলে দৈর্ঘ্যের সঙ্গে উচ্চতা গুণ হয়ে যাবে, তবেই তো এটার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। তাহলে টোটাল দেখো 6টা তল আমরা পেয়ে গেছি। প্রত্যেকটা তলই দেখো দুবার করে আসছে। 2 কমন নিয়ে নাও, থাকবে কত, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, প্লাস পরেরটা দেখো প্রস্থ গুণিত উচ্চতা, আর তারপরেরটা দৈর্ঘ্য গুণিত উচ্চতা। তাহলে এইটি হয়ে যাচ্ছে আমাদের আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। তাহলে এইটাকে কেউ যদি এ
বি আর সি ধরে নেই, মানে একটা দৈর্ঘ্য একটা প্রস্থ আর একটা উচ্চতা ধরে নেই, তাহলে সূত্রটা হয়ে যাচ্ছে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি। এটা মনে রাখবে, এটা মনে রাখতে অনেক সহজ হবে। তাহলে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি, এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। তাহলে সূত্রটা ভুলে গেলেও এইভাবে কিন্তু মনে রাখতে পারবে। এরপর হচ্ছে আয়তন। তাহলে আয়তনের সূত্রটা কি হবে? কার না সমকোণী চৌপল বা আয়তঘন। তাহলে আয়তঘন অথবা সমকোণী চৌপলের আয়তন কত হয়ে যাবে? তাহলে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা গুণ হয়ে যাবে, মনে রাখবে। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এইটি হচ্ছে আয়তনের সূত্র। এত ঘন একক, আয়তন মানে এখানে ঘন কথাটা কিন্তু আসবে, আর ক্ষেত্রফল মানেই এখানে বর্গ কথাটা আসবে, এত বর্গ একক। এরপর জানতে হবে আয়তঘনকের কর্ণের সূত্রটা কি। তাহলে আমি লিখে রাখছি কর্ণ। তাহলে কর্ণের সূত্র কি হবে দেখো, মানে কিভাবে বার করছি আমি দেখো। প্রথমে এই নিচের যে তলটা আছে আমি নাম দিচ্ছি, ধরা যাক এটা এ, এইটা বি, এইটা সি, আর এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে নাম দিচ্ছি আমি ই। কর্ণ মানে এই এ থেকে ই, এটি হচ্ছে কর্ণ। তাহলে এটাকে আমি একটু যুক্ত করছি। তাহলে এখানে এই দৈর্ঘ্যটাই হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণটা কি করে পাবো দেখো, প্রথমে এ থেকে সিটাকে আমরা যুক্ত করে দিচ্ছি। এই এ থেকে সিটাকে যুক্ত করছি আমি। তাহলে দেখো এ বি সি এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এর যে বিপরীত বাহু সেটা হচ্ছে অতিভুজ, এখানে এসিটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা সূত্র জানি কি পিথাগোরাসের, অতিভুজের স্কোয়ার সমান মানে এসি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে বিসি স্কোয়ার। আবার দেখো এ ই সি এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে অতিভুজ, এটা যদি লম্ব ধরি এটা ভূমি। তাহলে এখান থেকেও আমরা এ স্কোয়ার কত পেয়ে যাব, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার মানে ইসি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার কত এসি স্কোয়ার সমান ইসি স্কোয়ার। এসি স্কোয়ারের মান দেখো বার করে রেখেছি, মানটা বসাও, এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। তাহলে আমরা মান পেয়ে যাচ্ছি এ স্কোয়ার সমান এটা, বা এই সমান কত হয়ে যাবে, √ওভার হয়ে যাবে ইসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে দেখো এই এবিটাকে আমরা দৈর্ঘ্য ধরেছিলাম, এই বিসিটাকে দেখো প্রস্থ ধরা ছিল, তাহলে এটি হচ্ছে প্রস্থ, আর এই ইসিটা হচ্ছে উচ্চতা। তাহলে এখানে আমরা যদি বসাই √ওভার, তাহলে এ বি স্কোয়ার মানে এই যে দৈর্ঘ্য স্কোয়ার। তাহলে প্রথমে আমি দৈর্ঘ্যটা লিখছি, তাহলে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস বিসি মানে দেখো প্রস্থ, এই যে বিসি স্কোয়ারের জায়গায় প্রস্থ স্কোয়ার, আর ইসি মানে উচ্চতা, ওই জন্য উচ্চতার স্কোয়ার। তাহলে আমরা দেখতেই পাচ্ছি একটা আয়তঘনক বা সমকোণী চৌপলের কর্ণের যে সূত্র সেটা হয়ে যাচ্ছে √ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এই সূত্রটি কিন্তু মনে রাখবে, এটা কিন্তু কাজে লাগবে। এরপর তোমাকে যদি কোশ্চেন করে যে একটা রুম বা ঘরের মধ্যে তুমি সব থেকে বড় দণ্ড কিভাবে রাখতে পারবে, তাহলে একটা রুমের মধ্যে সব থেকে বড় দণ্ড রাখতে পারবে তুমি এই কর্ণ বরাবর। যদি বলে ওই দণ্ডটার দৈর্ঘ্য কত হবে, তাহলে এই কর্ণের দৈর্ঘ্য বার করতে পারলেই তুমি ওই দণ্ডটার দৈর্ঘ্য পেয়ে যাবে। তাহলে আমরা যা যা পাচ্ছি দেখো, প্রথমে হচ্ছে আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 2 ইন্টু দৈর্ঘ্য গুণিত প্রস্থ প্লাস দৈর্ঘ্য গুণিত উচ্চতা প্লাস প্রস্থ গুণিত উচ্চতা। 2 নম্বরে হচ্ছে আয়তঘনকের আয়তনের সূত্র কি, ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল মানেই দৈর্ঘ্য গুণিত প্রস্থ আর তার সঙ্গে উচ্চতাটা গুণ হয়ে যাবে, তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। এরপর আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি হয়ে যাবে, √ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাহলে আয়তঘনকের যা যা সূত্র ছিল সেগুলো আমরা পেয়ে গেছি। এরপর আমরা যাচ্ছি ঘনক। তাহলে একটা ঘনকের ভালো উদাহরণ হচ্ছে রুবিক কিউব অথবা লুডুর ছক্কা। তাহলে ঘনক মানেই হচ্ছে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব কিন্তু সমান।
তাহলে ধরা যাক আমি একটা ঘনক আঁকছি যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিন্তু সব সমান হবে। যেমন আমরা উদাহরণ বললাম একটা লুডোর ছক্কা। তাহলে দেখো এইটা হচ্ছে একটা ঘনক, এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব কিন্তু সমান। তাহলে আয়তঘনকের এই সূত্রগুলো জানলেই এখান থেকেই কিন্তু এই ঘনকের প্রত্যেকটা সূত্র আমরা পাবো। তাহলে দেখো আয়তঘনকের সূত্র থেকে ঘনকের সূত্র আমরা কিভাবে পাবো। তাহলে 1 নম্বরে আমি লিখছি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এখানে দেখো এই যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যা ছিল সব কিন্তু এখানে সমান হয়ে যাবে ঘনকের ক্ষেত্রে। মানে ধরা যাক আমি আয়তঘনকের সূত্রটা এইভাবে লিখে রাখছি, এ বি প্লাস বিসি প্লাস সিএ। তাহলে এ হচ্ছে দৈর্ঘ্য, বি হচ্ছে প্রস্থ, আর সিকে আমরা যদি উচ্চতা ধরি তাহলে এইটি হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। এখানে ঘনকের ক্ষেত্রে এ বি সি সব সমান করে দাও। ঘনকের ক্ষেত্রে এ সমান বি সমান সি হয়ে যাবে। তাহলে এখানে যদি আমি বসিয়ে দিই, দেখো 2 ইন্টু সব এ বসিয়ে দাও, এ গুণিত এ মানে এ স্কোয়ার, বি আর সি এর জায়গায় এ বসিয়ে দাও তাহলে এ স্কোয়ার, এটাও দেখো এ স্কোয়ার। কত হয়ে যাবে 2 গুণিত 3টা স্কোয়ার মানে 3 স্কোয়ার সমান আমরা পেয়ে যাচ্ছি 3 দুগুণে 6 স্কোয়ার। তাহলে এইটি হচ্ছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 6 স্কোয়ার। এ মানে কি বাহুর দৈর্ঘ্য, বা এইভাবে লিখতে পারো 6 গুণিত বাহুর স্কোয়ার। এইটি হচ্ছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। অথবা দেখো আরেকটা উপায় আমি বলে দিচ্ছি, প্রত্যেকটা তল দেখো এক একটি বর্গক্ষেত্র, এরকম 6টা তল আছে। তাহলে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হয়, একটা যদি বাহুর দৈর্ঘ্য এ হয় তাহলে ক্ষেত্রফল কত হয়ে যাবে বাহু স্কোয়ার হয়ে যায়। তাহলে 6টার জন্য কত হয়ে যাবে 6 গুণিত বাহু স্কোয়ার। ওই জন্য একটা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6 গুণিত বাহু স্কোয়ার। নেক্সট হচ্ছে আয়তন। তাহলে 2 নম্বরে লিখে রাখছি ঘনকের আয়তনের সূত্র। তাহলে এখানেও আয়তনটা কি ছিল দেখো, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। এখানে প্রত্যেকটাই এ বসিয়ে দাও। তাহলে দৈর্ঘ্যের ক্ষেত্রেও এ, প্রস্থর ক্ষেত্রেও এ, আর উচ্চতার ক্ষেত্রেও এ। তাহলে এ গুণিত এ হয়ে যাবে। তাহলে তখন হয়ে যাবে কত, তাহলে এ গুণিত এ মানে নিশ্চয়ই এ কিউব হয়ে যাচ্ছে। তাহলে ঘনকের আয়তনের সূত্র কি বাহুর কিউব। এইটি হচ্ছে ঘনকের আয়তনের সূত্র বা এ কিউব। নেক্সট হচ্ছে আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য যা ছিল, তাহলে ঘনকেরও কর্ণের দৈর্ঘ্য পাবো আমরা। তাহলে 3 নম্বরে আমি লিখে রাখছি ঘনকের কর্ণের দৈর্ঘ্য। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার জায়গায় এ বসিয়ে দাও। তাহলে এখানে কত হয়ে যাবে √/a² প্লাস a² প্লাস a²। কত হয়ে যাবে দেখো √3a² সমান √a² মানেই এ, আর এই √3 যেমন আছে থাকলো। তাহলে এইটি হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র, মানে √3 গুণিত এ অথবা বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা সূত্রগুলো দেখো পেয়ে গেছি। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6 ইন্টু বাহু স্কোয়ার, আয়তনের সূত্র হচ্ছে এ কিউব বা বাহু কিউব, আর ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √3 ইন্টু একটা বাহুর দৈর্ঘ্য। এইটি হচ্ছে আমাদের সূত্র। তাহলে এই সূত্রগুলো জানলেই আমাদের অঙ্কগুলো কিন্তু করতে অনেক সহজ হবে। তাহলে চলো এরপর আমরা অঙ্কগুলো শুরু করি। কোষে দেখি 4-এর দেখো 1-এর দাগের যে অঙ্কটি বলেছে আমরা পরিবেশের 4টি আয়তঘনকার ও 4টি ঘনকাকার বস্তুর নাম লিখি। তাহলে অনেক বস্তু আছে, তার মধ্যে আমরা যে কোনো 4টার উদাহরণ দিয়ে দিচ্ছি। তাহলে আমি লিখে দিচ্ছি 4টি আয়তঘনকার বস্তু হলো, তাহলে প্রথমে আমি ইট লিখে দিচ্ছি। তারপর কি হবে দেখো মোবাইলের যে বক্স থাকে, তাহলে মোবাইলের বক্স, তাহলে মোবাইল বক্স। তারপর তোমার DSLR বক্স, সেটা লিখতে পারো। অথবা আলমারি, দেখো আলমারিও কিন্তু একটা আয়তঘনকার বস্তু, তাহলে আলমারি লিখতে পারো। অথবা জুতোর বক্স আছে একটা উদাহরণ, জুতোর বক্স বা জুতোর বাক্স। আচ্ছা, তারপর হচ্ছে DSLR বক্স, তাহলে DSLR বাক্স একটা উদাহরণ।
তাহলে আমাদের 4টা বলেছিল, আমরা 4টা লিখে দিচ্ছি। এছাড়াও তুমি আলমারি লিখতে পারো। এরপর হচ্ছে 4টি ঘনকাকার বস্তু। তাহলে 4টা ঘনকাকার বস্তু কি কি হবে? দেখো, লুডোর ছক্কা, প্রথমেই তুমি লিখে দেবে লুডোর ছক্কা একটা ঘনকাকার বস্তু। তাহলে লুডোর ছক্কা। তারপর দেখবে রুবিক কিউব তোমরা দেখে এসছো, তাহলে সেই রুবিক কিউব বা দেখবে সুগার কিউব বা আইস কিউব, এগুলো সব কিন্তু এই ঘনকাকার বস্তু। তাহলে আমি লিখে দিচ্ছি সুগার কিউব, তারপরে রুবিক কিউব, তাহলে রুবিক কিউব, তারপরে আইস কিউব, তারপরে হচ্ছে সুগার কিউব, তাহলে ইত্যাদি। আমাদের যেহেতু 4টা বলেছিল, আমরা 4টা লিখে দিয়েছি। এরপর 2এরটি কি বলেছে দেখো, বলেছে পাশের আয়তঘনকার চিত্রের তলগুলি, ধারগুলি ও শীর্ষবিন্দুগুলির নাম লিখি। তাহলে এই যে ছবিটা দেওয়া আছে, তাহলে ছবিটাকে আঁকা যাক, তারপর আমরা এই তলগুলা, ধারগুলো এবং শীর্ষবিন্দুগুলোর নাম লিখব। তাহলে ছবিটা আমি এঁকে নিয়েছি। দেখো, একটা আয়তঘনকের আমরা জানি 6টা তল হয়। তাহলে তলগুলা কি কি আমরা লিখে দিচ্ছি। তাহলে তলগুলি হলো, দেখো, উপরের দিকের একটা তল, তার নাম হচ্ছে ABCD। তাহলে ABCD একটা তল। নিচের দিকের যে তলটা আছে EFGH, তাহলে EFGH। এরপর এই সাইডে যে তলটা আছে দেখো EFDA, তাহলে EFDA। এই সাইডের তলটা GHBC, তাহলে GHBC। আর সামনের দিকের একটা, পিছনের দিকের একটা, মোট 6টা তল হয়ে যাবে। তাহলে সামনের দিকেরটা হচ্ছে ABHE, ABHE। আর পিছনের দিকেরটা DCGF, DCGF। তাহলে 6টা তল আমাদের লেখা হয়ে গেল। এরপর হচ্ছে ধার, তাহলে লিখে দিচ্ছি ধারগুলি হলো, তাহলে মোট 12টা ধার। তাহলে 12টা ধারের মধ্যে দেখো AB একটা ধার, তারপর BH 2টা হয়ে গেল, তারপরে HE, আর তারপরে EA, এখানে 4টা ধার হয়ে গেল। এরপর পিছনের দিকেও দেখো 4টা ধার আছে, তাহলে DC একটা হয়ে গেল, DF, তারপরে FG, আর এটা হচ্ছে CG। তাহলে 4 আর 4-এ 8টা হয়ে গেছে। এরপর এই যে 9টা, 10টা, 11টা, 12টা। তাহলে এখানে হচ্ছে DACB উপরের দিকের জন্য, DACB। আর নিচের দিকেরটা হচ্ছে EFGH বা FEGH, তাহলে FE আর GH। এরপর হচ্ছে শীর্ষবিন্দু, তাহলে লিখে দিচ্ছি শীর্ষবিন্দু গুলি হলো, তাহলে মোট শীর্ষবিন্দু আমরা জানি 8টা। তাহলে কি কি, এই যে ABHE, তাহলে ABHE এই 4টা, আর এই যে 4টা DCGF, তাহলে DCGF মানে ধারগুলা যেখানে ছেদ করেছে সেগুলোই হচ্ছে তার শীর্ষবিন্দু। টোটাল দেখো ধারগুলা 8টা বিন্দুতে ছেদ করেছে, তাহলে 8টা হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে যা যা চেয়েছিল আমরা সেগুলো লিখে দিয়েছি, তলগুলি কি কি, ধারগুলি কি কি, আর শীর্ষবিন্দুগুলি কি কি। তাহলে এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপর 3-এর দাগেরটি কি বলেছে দেখো, একটি সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার ও 3 মিটার হলে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হিসেব করে লিখি। তাহলে আমি প্রথমেই বলে এসেছি যে একটা ঘরের মধ্যে সব থেকে বড় দণ্ড রাখা যাবে সেই ঘরটার কর্ণ বরাবর, মানে ঘরটার কর্ণ যা সেই দণ্ডটার দৈর্ঘ্য কিন্তু তাই হবে। এখানে দেখো ঘরের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা সব কিন্তু দেওয়া আছে, আমরা শুধুমাত্র কর্ণটা বার করব। তাহলে ঘরের কর্ণের দৈর্ঘ্য বার করতে পারলেই সব থেকে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাব। তাহলে যা যা লেখা আছে আমি একটু লিখে দিই আগে। সমকোণী চৌপলাকার
ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার ও 3 মিটার। এরপর আমরা লিখব ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য সমান ঘরের কর্ণের দৈর্ঘ্য। তাহলে ঘরের কর্ণের দৈর্ঘ্য যা হবে আর সেই লম্বা দণ্ডটার দৈর্ঘ্য তাই হবে। তাহলে অতএব ঘরের কর্ণের দৈর্ঘ্যটা কত হচ্ছে দেখো। তাহলে তার সূত্র আমি আগেই লিখে এসেছি যে √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাহলে এই যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার প্লাস উচ্চতার স্কোয়ার বা হোল স্কোয়ার সমান √ 5 5 25, এখানে 16 আর এখানে 9, তাহলে হয়ে যাচ্ছে 25 আর এখানে 25, টোটাল 50। আর √ 50 মানেই সেটা কত, 5√2। তাহলে ছবিটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। ছবিটা আমি সাইডে আঁকছি দেখো। এইটা ধরো একটা আয়তঘনাকার একটি ঘর আছে, যেটা আমরা প্রথমেই দেখিয়ে এসেছি যে কর্ণ যখন আমরা সূত্রটা বার করেছিলাম। তাহলে এই কর্ণ থেকে ধরা যাক এই যে কর্ণ, মানে এটা হচ্ছে ঘরের ভিতরকার অংশ। তাহলে এইভাবে তুমি যদি রাখো দণ্ডটা, সেটি হচ্ছে সব থেকে বড় দণ্ড হবে। এই হচ্ছে ছবি। তাহলে অতএব আমরা লিখে দিচ্ছি সবচেয়ে লম্বা দণ্ডটির দৈর্ঘ্য 5√2 মিটার। এটি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। এরপর 4এরটি দেখো কি বলেছে। বলেছে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকটির আয়তন হিসেব করে লিখি। তাহলে ঘনকের আয়তনের সূত্র কি হয়ে যায়, বাহুর কিউব। তাহলে বাহুর মানটা আমরা যদি জানতে পারি তার হোল কিউব করে দেবো, তাহলে আমাদের ঘনকটার আয়তন পেয়ে যাব। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য আমাদের জানতে হবে। তার জন্য দেখো এই যে বলেই দিয়ে আছে ঘনকের একটি তলের ক্ষেত্রফল। একটা তল মানে কি, প্রত্যেকটা তল দেখো এক একটা বর্গক্ষেত্র। এই যে এটা একটা ঘনক, তাহলে এখানে দেখো প্রত্যেকটি তল এক একটা বর্গক্ষেত্র। আমরা যদি বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য ধরে নিই, একটা বাহুর দৈর্ঘ্য যদি এ ধরি, তাহলে ক্ষেত্রফল কত হয়ে যাবে, নিশ্চয়ই বাহু স্কোয়ার। তাহলে সেই বাহু স্কোয়ার সমানই দেখো দেওয়া আছে যে একটা তলের ক্ষেত্রফল 64। তাহলে সেখান থেকে আমরা বাহু পেয়ে যাব, আর বাহু পেয়ে গেলে তার হোল কিউব করে দেবো, তাহলে আয়তন পেয়ে যাব। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি ঘনকটির বাহুর দৈর্ঘ্য সমান a মিটার বা x মিটার ধরতে পারো। অতএব একটি তলের ক্ষেত্রফল কত, একটা তল মানেই বর্গক্ষেত্র, তাহলে বাহু স্কোয়ার এত বর্গ মিটার হয়ে যাবে। শর্তানুসারে কি বলা আছে, এইটা সমানই 64 বলা আছে। তাহলে এখান থেকে আমরা এ সমান কত পাবো, তাহলে এ স্কোয়ার যদি 64 হয়, এ সমানে এখানে 8 চলে আসবে। এখানে দেখো মাইনাসটা গ্রাহ্য হবে না, কারণ যে বাহুর দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, ওই জন্য মাইনাসটাকে আমরা বাদ দিয়েছি। তাহলে শুধুমাত্র বাহুর দৈর্ঘ্য এখানে 8 মিটার হয়ে যাচ্ছে। তাহলে অতএব আমরা লিখে দিচ্ছি ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 মিটার। বাহুর দৈর্ঘ্য পেয়ে যাওয়া মানে তার আয়তন পেয়ে যাব। অতএব আয়তন সমান, মানে ঘনকটার আয়তন কত হয়ে যাবে, তার সূত্রটা আমি লিখে রাখছি, বাহুর কিউব বা বাহুর হোল কিউব। তাহলে 8-এর হোল কিউব মানেই 512, এত ঘন মিটার। তাহলে আয়তন মানে এখানে ঘন কতটা কিন্তু আসবে, এইটি হয়ে যাবে অ্যান্সার। এরপর 5-এর দাগেরটি দেখো কি বলেছে। আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট
240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে, তবে খালটি কত লম্বা হিসেব করে লিখি। তাহলে প্রথমেই দেখো এখানে হচ্ছে ঘন মিটার দেওয়া আছে, তাহলে আমরা এই ডেসিমিটারকে আগে মিটারে ট্রান্সফার করব। এখানেও মিটার আছে, আবার এখানেও মিটার হয়ে যাবে। আমাদের চাইছে খালটি কত লম্বা হিসেব করে লিখি। তাহলে ধরে নেব খালটা এক্স মিটার লম্বা অথবা এইচ মিটার লম্বা। তাহলে খালটার দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা জানা আছে, তাহলে সেখান থেকে খালটার আয়তন আমরা পেয়ে যাব। খালটার আয়তন যা হবে এই আয়তনের সঙ্গে সমান হয়ে যাবে। এই যে ঘন মিটার মানে কি, ঘন কথা আছে মানে সেটা আয়তন। তাহলে দুটো আয়তনকে আমরা সমান করে দেবো। কী জন্য সমান হচ্ছে, কারণ খালের মাটিটাই এই মাটিটা, মোট এত ঘনমিটার মাটি কাটা হয়েছে, মানে খালের মাটিও যা আর এটাও তো তা। তাহলে দুটা আয়তনকে সমান করে দেবো, সেখান থেকে আমরা এইচের মান অথবা এক্সের মান পেয়ে যাব। তাহলে যা যা বলা আছে আমি লিখে দিচ্ছি আগে। খালটি চওড়া সমান 2 মিটার, গভীর সেইটা বলা আছে 8 ডেসিমি। তাহলে 8 ডেসিমি মানে 8/10, 0.8 মিটার হয়ে যাবে। তাহলে ডেসিমিটারকে মিটার করতে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়, ওই জন্য 0.8 মিটার। আমরা ধরে নিচ্ছি, ধরি খালটি এইচ মিটার লম্বা। তাহলে খালটার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আমাদের জানা আছে। তাহলে একটা আয়তঘনকের আয়তনের সূত্র কী হয়ে যায়, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে ওই জন্য আমরা খালের আয়তন পেয়ে যাচ্ছি। তাহলে খালটির আয়তন সমান, শুধু তিনটায় আমরা গুণ করে দেবো, কত হয়ে যাবে, 2 গুণিত 0.8 আর গুণিত এইচ, এত ঘন মিটার হয়ে যাবে। তাহলে এইটাকে আমরা গুণ করবো নি, যখন কাটাকাটি করব সেই কাটাকাটি করতে অনেক সুবিধা হবে, ওই জন্য আমরা গুণটা করছি নি। তাহলে শর্ত অনুসারে, তাহলে শর্তটা কী হয়ে যাবে, এইটা সমানই মানে 2 গুণিত 0.8 গুণিত এইচ সমানই ওই যে 240 যেটা বলা ছিল। দুটো আয়তন সমান হয়ে গেছে। এখান থেকে এইচের মানটা দেখো কি করে পাচ্ছি, তাহলে 240 আর নিচে হয়ে যাবে এই যে 2 গুণিত 0.8, দশমিক তুলে দাও আর উপরে 10 করে দাও, কাটাকাটি করে দাও। 8 3 24, একটা 0 আর 2 5 10। তাহলে বা এইচ সমান আমরা পেয়ে যাচ্ছি 5 3 15 মানে 150। তাহলে খালটি 150 মিটার লম্বা, অতএব খালটি 150 মিটার লম্বা। এইটি আমাদের অ্যান্সার হয়ে গেল। এরপর 6 দাগেরটি কি বলেছে দেখো, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল হিসেব করে লিখি। তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল জানতে গেলে আমাদের কিন্তু একটা বাহুর দৈর্ঘ্য জানতে হবে, কারণ সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হয়ে যায় 6 গুণিত বাহু স্কোয়ার। ওই জন্য বাহুটা আমরা এখান থেকে পাবো। দেখো ঘনকের কর্ণের দৈর্ঘ্য বলে দেওয়া আছে 4√3 সেমি। তাহলে ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য আমরা যদি এ ধরি, তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি হয়ে যায়, √3 ইন্টু একটা বাহুর দৈর্ঘ্য, সেটা সমানই এটা। ওখান থেকে আমরা এর মান পেয়ে গেলেই সমগ্রতলের ক্ষেত্রফলটাও পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি, ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য, কারণ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, ওই জন্য ঘনকের বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি এ সেমি। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হয়ে যাবে, তাহলে সূত্রগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। √3 ইন্টু এ, এত সেমি, আর এইটা সমানই বলে দেওয়া আছে কত, 4√3। তাহলে শর্ত অনুসারে কর্ণের দৈর্ঘ্য √3 এ সমান 4√3 বলা আছে। দুপাশে দেখো √3 সঙ্গে √3 কেটে যাচ্ছে, এ সমানে কত, 4। এ মানে কি, এই যে বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্য যদি 4 হয়, অতএব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল 6 গুণিত বাহু স্কোয়ার, মান বসাও। তাহলে 6 গুণিত কত হয়ে যাবে, 4 4 16 অথবা 4 স্কোয়ার। তাহলে 6 গুণিত 16, 6 16 96, এত যেহেতু ক্ষেত্রফল আছে ওই জন্যে বর্গ কথাটা আসবে আর সেমি।
তাহলে 96 বর্গ সেমি, এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে এই সূত্র যদি মনে নাও থাকে, দেখো একটা ঘনকের টোটাল 6টা তল আছে, প্রত্যেকটা তল দেখো বর্গাকার। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে তার ক্ষেত্রফল কত হয়ে যাবে, মানে একটা তলের ক্ষেত্রফল কত হয়ে যাবে, এ স্কোয়ার। 6টি তলের ক্ষেত্রফল কত হয়ে যাবে, 6 গুণিত এ স্কোয়ার, ওই জন্য 6 গুণিত বাহু স্কোয়ার। তাহলে এইভাবে মনে রাখবে। তারপর দেখো 7টি বলেছে, একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেমি হলে ঘনকটির ঘনফল হিসেব করে লিখি। তাহলে ঘনকের ঘনফল মানে এখানে আয়তন। তাহলে ঘনকটার আয়তনের সূত্র কী হয়ে যায়, একটা বাহুর দৈর্ঘ্য আমাদের জানা থাকলে তাহলে বাহুর কিউব হয়ে যাবে, সেটি হচ্ছে ঘনকের ঘনফল। তাহলে বাহু আমাদের বার করতে হবে, তার জন্য এই যে এখানে বলে দেওয়া আছে, দেখো ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি। কটা ধার আছে আমরা আগেই জেনে এসেছি, টোটাল 12টা কিন্তু ধার থাকে। তাহলে একটা ধারের দৈর্ঘ্য আমরা যদি এ ধরি, তাহলে 12টা ধারের দৈর্ঘ্য কত হয়ে যাবে, 12 এ হয়ে যাবে, সেইটার সমানই 60 সেমি। সেখান থেকে এ এর মান পেয়ে গেলেই ঘনফলটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি, ধরি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য সমান এ সেমি। তাহলে ধার অথবা বাহু তুমি ধরতেই পারো। তাহলে টোটাল 12টা ধার আছে, অতএব 12টি ধারের সমষ্টি কত হয়ে যাবে, 12 এ হয়ে যাবে, এত সেমি। তাহলে শর্ত অনুসারে এইটার সমানই বলা আছে, দেখো 60। তাহলে এখান থেকে আমরা এ সমানে কত হয়ে যাবে, 60/12, কাটাকাটি করে দাও 5। তাহলে বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি 5 সেমি। তাহলে অতএব প্রতিটি ধারের দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য 5 সেমি। তাহলে অতএব প্রতিটি ধারের দৈর্ঘ্য 5 সেমি। তাহলে ঘনকটির ঘনফল বা আয়তন বাহুর কিউব হয়ে যাবে, মানে ধারের কিউব বা বাহুর কিউব, এত ঘন সেমি। তাহলে 5-এর কিউব মানে কত, নিশ্চয়ই 125, এত ঘন সেমি। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। এরপর 8এরটা দেখো কি বলেছে, যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হয়, তবে ঘনকটির আয়তন কত হবে হিসেব করে লিখি। তাহলে এখানে দেখো যে 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি মানেই সমগ্র তলের ক্ষেত্রফল, কারণ 6টাই তো তল থাকে। তাহলে 6টা তলের যোগফল বলা আছে 216 বর্গ সেমি। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কী হয়ে যাচ্ছে, 6 গুণিত বাহু স্কোয়ার, সেটার সমানই 216। সেখান থেকে আমরা বাহুটা পেয়ে যাব, আর বাহু পেয়ে যা মানে বাহুর কিউব করে দেবো, তাহলে আয়তন পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি, ধরি ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ সেমি অথবা 1 সেমি, যে কোনো একটা ধরলেই হবে। তাহলে আমি ধরে নিচ্ছি এ সেমি। তাহলে অতএব 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি কত হয়ে যাবে, 6 গুণিত বাহু স্কোয়ার বা 6 স্কোয়ার, এত বর্গ সেমি। তাহলে শর্ত অনুসারে আমাদের বলে দেওয়া আছে, এই 6 স্কোয়ার সমান 216 বা স্কোয়ার সমান 216/6, কাটাকাটি করে দাও। এখানে দেখো 6 3 18, 3 36, 6 36। তাহলে এ স্কোয়ার সমান যদি 36 হয়, তাহলে এর সমানে কত হয়ে যাবে, এখানে শুধুমাত্র আমরা ধনাত্মক চিহ্নটাই ধরবো, ওই জন্য 6 হয়ে যাবে, মাইনাসটা গ্রাহ্য হবে না, কারণ বাহুর দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, ওই জন্য এ সমানে 6। তাহলে আমরা পেয়ে যাচ্ছি ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। তাহলে বাহু পেয়ে যাওয়া মানে তার আয়তনটা আমরা পেয়ে যাব। তাহলে ঘনকটির আয়তন কত হয়ে যাবে, বাহুর কিউব, যা সূত্র হয়। তাহলে 6-এর কিউব এত ঘন সেমি।
তাহলে 6-এর কিউব মানেই কিন্তু 216 হয়ে যায়, এত ঘন সেমি। তাহলে এইটি হয়ে যাবে অ্যান্সার। এরপর 9টি দেখো কি বলেছে, একটি সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেমি, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে হিসেব করে লিখি। তাহলে একটা সমকোণী চৌপল আছে, তাকে সমান দুটা খণ্ডে ভাগ করেছে, প্রত্যেকটাই দেখো বলেছে ঘনক উৎপন্ন হয়েছে। এরপর বলেছে প্রতিটি ঘনকের ধারের দৈর্ঘ্যটা আমাদের চাইছে। তাহলে প্রথমে ছবিটা একটু বোঝানোর চেষ্টা করছি, দেখো তাহলে তোমাদের জিনিসটা আরও ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। আমি হচ্ছে একটা আয়তঘনক আঁকছি, মানে আয়তঘনকের শুধু একটা তল আমি আঁকছি। দেখো মানে ইটের যে উপরের তলটা, ইট তো হচ্ছে একটা আয়তঘনক, সেই উপরের তলটা আমি এঁকেছি। এইটি ধরো একটি আয়তঘনক, এইটার আয়তন বলে দেওয়া আছে 432 ঘন সেমি। বলা আছে এইটাকে সমান দুটা খণ্ডে ভাগ করা হয়েছে, তাহলে আমি দুটা খণ্ডে ভাগ করছি। প্রত্যেকটাই হচ্ছে ঘনক তৈরি হয়েছে, মানে এইটি একটি ঘনক আর এইটা একটা ঘনক। তাহলে দেখো টোটালটার আয়তন ছিল এইটা, যখন দুটা সমান খণ্ডে ভাগ হয়েছে তাহলে এর আয়তন কত হয়ে যাবে, এর অর্ধেক হয়ে যাবে। তাহলে 432-এর অর্ধেক 216, এটাও 216। বলা আছে এই প্রত্যেকটা ঘনকের ধারের দৈর্ঘ্যটা আমাদের চাইছে। তাহলে ঘনকের আমরা যদি একটা বাহুর দৈর্ঘ্য এ ধরি, তাহলে তার আয়তনের সূত্র কী হয়ে যায়, নিশ্চয়ই এ কিউব হয়ে যাবে। এই আয়তনটাও যা, এই আয়তনটাও তা। এই যে একটা ঘনকের আয়তন কত, 216, তাহলে এই যে একটা ঘনকের আয়তন এ কিউব, সেটা সমানই 216। তাহলে এখান থেকে আমরা এর মানটা সহজেই বার করতে পারবো, মানে আমাদের উত্তর চলে আসবে। তাহলে প্রথমেই আমরা লিখে দিচ্ছি, তাহলে এখানে আমি লিখছি সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেমি। এরপর লিখছি তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রতিটি ঘনকের আয়তন সমান তার অর্ধেক হয়ে যাবে। তাহলে 432/2 সমান 216 ঘন সেমি। ধরি, তাহলে ঘনকের আমাদের বাহুর দৈর্ঘ্যটা ধরতে হবে। ধরি প্রতিটি ঘনকের বাহুর দৈর্ঘ্য, তাহলে এ সেমি আমি ধরে লিখছি। তাহলে আয়তন সমান নিশ্চয়ই এ কিউব হয়ে যাবে, এত ঘন সেমি। তাহলে শর্তানুসারে এ কিউব সমানই কত, 216। তাহলে এ কিউব সমান যদি 216 হয়, তাহলে এ সমান কত হয়ে যাবে, কিউব রুট অফ 216। তাহলে 216-র কিউব রুট কত হয়ে যায়, 6 হয়ে যায়। 3টা 6 গুণ করো, 216 আসবে। তাহলে এর মান 6 পেয়ে গেছি, মানে আমরা ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি। তাহলে আমরা লিখে দেবো অতএব ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য, যেহেতু আমাদের ধারের দৈর্ঘ্য চাইছে, প্রতিটি ধারের দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাবে, 6 সেমি। এইটি হয়ে যাবে অ্যান্সার। এরপর 10-এরটি দেখো কি বলেছে, একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো, মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে হিসেব করে লিখি। তাহলে প্রথমে আমরা বার করব আগের যে ঘনকটা ছিল সেই ঘনকটার ঘনফল কত, আর যখন প্রত্যেকটা বাহুকে 50% কমানো হচ্ছে তখন ঘনফলটা কত হচ্ছে সেটা দেখব। দুটার অনুপাত বার করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি, ধরি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এ একক। তাহলে অতএব ঘনকটির ঘনফল কত হয়ে যাবে, ঘনফল মানে কিন্তু আয়তন, বাহুর কিউব
মানে এ কিউব এত ঘন একক। এরপর বলা আছে কি প্রতিটি বাহুকে 50% কমানো হচ্ছে। তাহলে লিখে দিচ্ছি প্রতিটি বাহুকে 50% কমানো হলে, অর্থাৎ তাহলে বাহুর উপর 50% কত হয়ে যাচ্ছে, এ গুণিত 50/100, কাটাকাটি করে দাও, 50 2 100 সমান a/2 একক। এটা কিন্তু কমানো হচ্ছে, মানে প্রত্যেকটা বাহুকে 50% কমাচ্ছে। তাহলে বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাবে তখন, বাহুর দৈর্ঘ্য তাহলে ছিল এ, সেখান থেকে 50% কমে দিচ্ছে, a - a/2, বিয়োগ করে দাও, কত হচ্ছে a/2 দেখো আসবে, লসাগু যখন করবে a/2 আসবে। তাহলে এত একক, এটি কিন্তু বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে যাচ্ছি। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি a/2 হয়, তাহলে অতএব এটা হচ্ছে পরিবর্তিত ঘনক। তাহলে পরিবর্তিত ঘনকের ঘনফল, তাহলে বাহু যা থাকবে তার হোল কিউব হয়ে যাবে। তাহলে a/2 তার হোল কিউব, এত ঘন একক, সমান a³/8 এত ঘন একক। আমাদের চাইছে এইটা আর এইটা, এই দুটার অনুপাতটা কত। তাহলে অতএব মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত তাহলে a³ ছিল মূল ঘনক আর পরিবর্তিত ঘনক কত, a³/8 সমান a³ আর a³ উঠে যাচ্ছে, 1:1 8, উভয় পক্ষে 8 দিয়ে গুণ করে দাও, তাহলে 8 কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। এখানটায় যদি কারো বুঝতে অসুবিধা হয়, দেখো ভগ্নাংশ থাকলে তাকে এইভাবে পূর্ণ সংখ্যা আনতে গেলে যে লসাগু হবে, মানে যে এখানে হরে কত আছে 1 আছে, আর এর হরে কত আছে 8 আছে, তাহলে 1 আর 8-এর লসাগু কত 8, প্রত্যেকটাকে 8 দিয়ে গুণ করে দাও। তাহলে 1-এ 8 দিয়ে গুণ করো, 8 8 কেটে যাবে, দেখো 1 থাকবে, 1-এ 8 দিয়ে গুণ করো, 8 1 8, ওই জন্য দেখো 8:1 হয়ে গেছে। তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরের পার্টগুলো পাওয়ার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।